আমরা কোষের গঠনে দেখি আমাদের টোটাল 3টা স্পেশাল বিক্রিয়া হয়। প্রথমে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এরপর এই ডিএনএ থেকে আমাদের একটা এমআরএনএ তৈরি হয়, এবং এমআরএনএ থেকে পরবর্তী সময় কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। প্রসেসটা আসলে বেসিক্যালি এমন হয়, আমরা এটার একটা গ্রাফিক্যাল ফিগার আঁকলাম, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। দেখতে কেমন, ওয়াই আকৃতির একটা স্ট্রাকচার, ওয়াই এর মতো একটা স্ট্রাকচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা কোষের গঠনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস রেপ্লিকেশন সম্পর্কে পড়ব। এই টপিকসটি তোমাদের একাডেমিক লাইফে পড়তে অনেক দীর্ঘ সময় চলে যায়, বাট এরপর আমরা বুঝি না। আজকে চলো আমরা 5 মিনিটের ভিতরে রেপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে পড়ব। রেপ্লিকেশন প্রসেসটা পড়ার জন্য আমাদের প্রথমে কিছু বিক্রিয়া সম্পর্কে জানতে হবে, কি কি প্রসেস এখানে হয়। আমরা এই অধ্যায়ে দেখি কোষের গঠনে দেখি আমাদের টোটাল 3টা স্পেশাল বিক্রিয়া হয়। প্রথমে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এরপর এই ডিএনএ থেকে আমাদের একটা এমআরএনএ তৈরি হয়, এবং এমআরএনএ থেকে পরবর্তী সময় কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এখন ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয়, এই প্রসেসটাকে নামকরণ করা হয়েছে রেপ্লিকেশন। তাহলে বলতো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, রেপ্লিকেশন বলা হয়। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন বলা হয়। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আজকে আমরা এই যে একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করব, এই প্রসেসটা দেখব। এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। এই প্রসেসটাকে কি বলা হয়, রেপ্লিকেশন বলা হয়। চলো আমরা রেপ্লিকেশন প্রসেসটা দেখি। রেপ্লিকেশন প্রসেসটার ভিতরে আমাদের কিছু বেসিক জিনিস আছে। রেপ্লিকেশনটা কি সেটা আগে দেখতে হবে। রেপ্লিকেশনটা কি, নরমালি কি হয় দেখো বন্ধুরা, একটা ডিএনএ স্ট্র্যান্ড থাকে, দুইটা বেসিক্যালি ডিএনএ স্ট্র্যান্ড থাকে। এই স্ট্র্যান্ডগুলো পরস্পর থেকে ফার্স্ট আলাদা হয়ে যায়। তাহলে ডিএনএ যে ডাবল হেলিক্সটা থাকে, এই হেলিক্সটা প্রথমে কি হয়, দুই দিকে খুলে যায়। এর পরবর্তী সময় কি হয়, আমরা যেহেতু ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছি, তাহলে ডিএনএ আরো নতুন করে আরেকটা হেলিক্স তৈরি করবে। আরেকটা হেলিক্স এদিকে তৈরি হবে, এদিকে দেখো নতুন আরেকটা হেলিক্স তৈরি হবে। তাহলে দেখো, আগের ডিএনএর একটা স্ট্র্যান্ড ছিল, এখন ডিএনএর নতুন দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে। তাহলে দেখো তো ডিএনএটা ডাবল হয়ে গিয়েছে না। এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়, রেপ্লিকেশন। চলো বন্ধুরা, এটাকে আমরা এখন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিই। এটা দেখতে কেমন, ওয়াই এর মতো একটা স্ট্রাকচার। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, আমরা একটু চিত্রটা আঁকি। ধরো জিনিসটা দেখতে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, ওয়াই এর মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক বলা হয়। কি বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। আমরা ছোট করে লিখে ফেলি এখানে, রেপ্লিকেশন ফর্ক বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। তাহলে এই ওয়াই এর মতো যে স্ট্রাকচার তৈরি হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এখন দেখো, ডিএনএ ডাবল হেলিক্সকে ডাবল করতে হলে সবার প্রথমে কি ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটাকে খুলে ফেলতে হবে না? ডিএনএ ডাবল হেলিক্সে কি করে ফেলতে হবে, প্যাচটাকে খুলে ফেলতে হবে। এই প্যাচটাকে খুলে ফেলার জন্য একটা স্পেশাল এনজাইম ডিএনএ ডাবল হেলিক্সের ভিতরের দিকে ঢুকে যায়। এই এনজাইমটাকে বলা হয় হেলিকেজ এনজাইম। এই এনজাইমটাকে কি বলা হয়, হেলিকেজ এনজাইম। হেলিকেজ। তাহলে বন্ধুরা বলতো, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয় কোন এনজাইম, হেলিকেজ এনজাইম। এখন দেখো, মোটামুটি আমরা প্যাচটা সামনের দিকে হেলিকেজ এনজাইমটা খুলতে খুলতে চলে যায়। বাট ডিএনএ ডাবল হেলিক্সের মেইন স্ট্রাকচারটা কেমন, পেঁচানো না? ডিএনএ ডাবল হেলিক্স তো পেঁচানো অবস্থায় থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, দেখো তোমরা পাটের মোটা সুতাগুলো দেখছো না, পাটের মোটা সুতাগুলো 3-4টা সুতা একসাথে পেঁচানো থাকে। এরকম একটা লম্বা সুতা নিয়ে তুমি নিচ থেকে 2-3টা প্যাচ খুলে ছেড়ে দিলে কি হবে বলতো, এটা আবার আগের মতো পেঁচিয়ে যাবে না? মোটা সুতাটা যদি আমি নিচ থেকে 2-3টা প্যাচ খুলে ছেড়ে দিই, তাহলে কি হবে, আবার পেঁচিয়ে যাবে। ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলার জন্য হেলিকেজটা সামনের দিকে চলে যাচ্ছে, বাট পিছের অংশগুলো কি আবার আগের মতো কি পেঁচিয়ে যাবে। এই অতিমাত্রার পাকের হাত থেকে ডিএনএ কে রক্ষা করে দুইটা এনজাইম। একটা এনজাইমের নাম হচ্ছে টপোআইসোমারেজ,
টপো আইসোমারেজ, আর আরেকটা এনজাইমের নাম হচ্ছে গাইরেজ। আরেকটা এনজাইমের নাম কি বলতো? গাইরেজ। বাট এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এদের কাজ একই, বাট এক এক কোষে এক একটা কাজ করে। যেমন হচ্ছে এই টপো আইসোমারেজ এনজাইমটা কাজ করে হচ্ছে প্রকৃত কোষে, টপো আইসোমারেজ এনজাইমটা কাজ করে প্রকৃত কোষে, আর গাইরেজ এনজাইমটা কাজ করে আদি কোষে। গাইরেজ এনজাইমটা কাজ করে কোন কোষে? আদি কোষে কাজ করে। গাইরেজ এনজাইম কোথায় কাজ করে? আদি কোষে কাজ করে। তাহলে দেখো এই দুইটা এনজাইমের বেসিক কাজটা কি? অতিমাত্রার প্যাচের হাত থেকে ডিএনএ কে রক্ষা করে। তাহলে বলতো ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয় কোন এনজাইম? প্যাচ খুলে দিবে হেলিকেজ এনজাইম। আর যদি বলা হয় অতিমাত্রার প্যাচের হাত থেকে রক্ষা করে, তখন দুইটা এনজাইম, টপো আইসোমারেজ এনজাইম আর হচ্ছে গাইরেজ এনজাইম। বাট অতিমাত্রার প্যাচের হাত থেকে যে রক্ষা করে সেটা দুইটা কোষে ভিন্ন ভিন্ন হয়। যদি অতিমাত্রার প্যাচ প্রকৃত কোষে খুলে তাহলে টপো আইসোমারেজ এনজাইম, আর অতিমাত্রার প্যাচ যদি আদি কোষে খুলে তাহলে হচ্ছে সেটা গাইরেজ এনজাইম। তাহলে মোটামুটি প্যাচটা খুলে গেছে আমাদের প্যাচটা খুলে গিয়েছে। বাট এরপরেও এই জিনিসটা আবার একসাথে আকর্ষণ করে লেগে যেতে চায়, এত কিছু করার পরেও আবার লেগে যেতে চায়। কেন লেগে যেতে চায় বলতো? কারণ তুমি দেখো এখানে যে আমরা যে প্যাচগুলোকে খুলে ফেলছি, এগুলো মূলত কি ছিল বলতো? এই যে এইচ ছিল, এখানে টি ছিল, তাহলে এদের মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধন ছিল। এবার এখানে জি ছিল, এখানে ট্রিপল বন্ড ছিল, এখানে সি ছিল, তাহলে এদের মাঝখানে ট্রিপল বন্ড ছিল। আমরা মূলত এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলছি না, মূলত আমরা মাঝখানে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলছি। তাহলে বলতো এখানে প্রত্যেকটা যে হাইড্রোজেন বন্ধন আছে এদের হাত খালি হয়ে গিয়েছে। তাহলে যার হাত খালি থাকবে সে আবার বন্ড করতে চাইবে না, এই জন্য তারা প্রবল বেগে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ বলকে কমিয়ে ফেলার জন্য তাদের কি করতে হবে বলতো? তাদের হাতটাকে ধরে ফেলতে হবে। তাদের হাতটাকে ধরে ফেলে একটা বিশেষ ধরনের প্রোটিন, এই প্রোটিনটাকে বলা হয় এসএসবিপি। এই প্রোটিনটাকে কি বলা হয়? এসএসবিপি। এসএসবিপির পূর্ণরূপটা কি? এসএসবিপির পূর্ণরূপটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এসএসবিপি বলা হয় সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটাকে কি বলা হয়? এসএসবিপি বলা হয়। তাহলে দেখো এখন আর কোনো কি আকর্ষণ বল আছে তাদের ভিতরে? একদমই কোনো আকর্ষণ বল নেই। তাহলে এখন ডাবল হেলিক্স দুটো আলাদা হয়ে গেছে। এখন হচ্ছে কি করব? আমরা ডিএনএ কে রেপ্লিকেট করব। আমরা নতুন একটা স্ট্যান্ড এদিকে তৈরি করব, আর একটা স্ট্যান্ড হচ্ছে আমরা এদিকে তৈরি করব। কিভাবে তৈরি হয় দেখো বন্ধুরা, কিভাবে তৈরি হয় দেখো। একটা স্ট্যান্ড ডিএনএ দিকে তৈরি হয়, এই স্ট্যান্ডটার নাম কি বলতো? যে স্ট্যান্ডটা দিকে তৈরি হবে এই স্ট্যান্ডটার নাম হচ্ছে লিডিং সূত্রক। কি সূত্রক বলতো? লিডিং সূত্র। আর একটা সূত্র কি হয়? বিপরীত দিকে তৈরি হয়, একে বলা হয় ল্যাগিং সূত্রক বলা হয়। বাট ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে লিডিং সূত্রকটা একটা কন্টিনিউয়াস ভাবে তৈরি হয়, আর ল্যাগিং সূত্রকটা কিছু সময় খণ্ড আকারে তৈরি হয়। এই খণ্ডগুলোকে বিজ্ঞানী ওকাজাকি সর্বপ্রথম হচ্ছে পরিলক্ষণ করে। এই জন্য এই খণ্ডগুলোকে বলা হয় কি খণ্ডক বলতো? এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। কি খণ্ডক বলা হয়? ওকাজাকি খণ্ডক বলা হয়। ওকাজাকি খণ্ডক বলা হয়। কখনো কি ডিএনএ স্ট্যান্ড এরকম খণ্ড থাকতে পারে? একদমই থাকতে পারে না, সেটা একটা কন্টিনিউয়াস ভাবে থাকে। তাহলে কি বলতো, এই খণ্ডগুলোকে এমন একটা এনজাইম থাকবে যে খণ্ডগুলোকে কি করবে? কানেক্ট করে দিবে। এই কানেক্ট করে হচ্ছে লাইগেজ এনজাইম। কোন এনজাইমটা? লাইগেজ এনজাইম। তাহলে দেখো আমাদের আগে ছিল ডিএনএ ডাবল হেলিক্সটা, তাই না? এখন হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সটা ডাবল হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের রেপ্লিকেশন প্রসেস। চলো আমরা আবার একটু রিভাইজ দিই। আমাদের হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সকে রেপ্লিকেট করতে হলে কি করতে হবে? নতুন আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি করতে হবে। প্রসেসটা আসলে বেসিক্যালি এমন হয়, আমরা এটার একটা গ্রাফিক্যাল ফিগার আঁকলাম, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ম। দেখতে কেমন? ওয়াই আকৃতির একটা স্ট্রাকচার, ওয়াই এর মতো একটা স্ট্রাকচার। ডিএনএ ডাবল হেলিক্সকে ডাবল করতে হলে প্রথমে কি করতে হয় বলতো?
প্রথমে হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স এর প্যাচটাকে খুলে ফেলতে হয়। এই প্যাচটাকে খোলার জন্য হেলিকেজ এনজাইমটা কাজ করে। আর অতি প্যাচের হাত থেকে ডিএনএ কে রক্ষা করার জন্য দুইটা এনজাইম কাজ করে, একটা হচ্ছে টপো আইসোমারেজ, একটা হচ্ছে গায়ারেজ। টপো আইসোমারেজ কাজ করে প্রকৃত কোষে, গায়ারেজ কাজ করে আদি কোষে। এরপরও এরা আকর্ষণ করতে চায়, কেন? তাদের হাইড্রোজেন বন্ধনগুলো খালি থাকে, হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলে। খালি থাকা হাইড্রোজেন বন্ধনগুলোকে হাত ধরে ফেলার জন্য একটা প্রোটিন কাজ করে, সেটা নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবিপি কি করে? এদের হাতের সাথে বন্ড হয়ে এদের আকর্ষণ বলকে একবারে কমিয়ে ফেলে, ফলে হেলিক্স দুইটা আলাদা হয়ে যায়। এখন আমরা ডিএনএ ডাবল হেলিক্সকে ডাবল করে ফেলবো। একটা স্ট্যান্ড দিকে তৈরি হয়, এটাকে বলা হয় লিডিং সূত্রক। আর একটা সূত্রক হচ্ছে বিপরীত দিকে তৈরি হয়, এটাকে বলা হয় ল্যাগিং সূত্রক। দেখো লিডিং মানে কি? সবসময় লিড করে সামনে চলে যায়, নাম দেখেই বোঝা যায়। এটা কন্টিনিউয়াস থাকে। বাট যেটা ল্যাগিং সূত্রক থাকে এটা কিন্তু কন্টিনিউয়াস থাকে না, এটা খণ্ড 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 আকারে তৈরি হয়। এখন ডিএনএ ডাবল হেলিক্সে কখনো খণ্ড খণ্ড থাকতে পারে না, তারা কানেক্ট হতে হবে। এই যে কানেক্ট করে দেয় তাদেরকে লাইগেজ নামক একটা এনজাইম। এই পুরোটাই হচ্ছে আমাদের রেপ্লিকেশনের প্রসেসটা। খুবই সহজ বন্ধুরা, 5 মিনিটে কিন্তু চাইলে রেপ্লিকেশন প্রসেসটাকে খুব ইজিলি পড়া যায়। এরকম সুন্দর সুন্দর টপিকস পড়ার জন্য তোমরা জয়েন হতে পারো এইচএসসি 27 বায়োলজি ক্রাশ কোর্স প্রোগ্রামে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।